আপনাদেরও। আমি অধ্যাপক ডক্টর ইকবাল আসলাম আপনার কাছে চাইবো যে গত কয়েকদিন ধরে ডাক্তারদের সঙ্গে রোগীদের নানা রকম ঝামেলার কথা বেশি শোনা যাচ্ছে, যে যার পরিপ্রেক্ষিতে ডাক্তারদের প্ররোচিত হওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, আবার ডাক্তাররাও ধর্মঘটে গেছেন। এই বিষয়গুলিকে আপনারা যারা চিকিৎসক নেতা আছেন তারা কিভাবে জিনিসটি দেখছেন? ধন্যবাদ। আসলে এটা যে সমাজের একটা অসহিষ্ণুতা, যেটা আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে একটা অসহিষ্ণুতা বিরাজ করছে মানুষের মধ্যে, এটা সামাজিক চরিত্র বলতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আপনার গণমাধ্যমে বসেই কথা বলছি, তারপরেও বলতে হয় যে গণমাধ্যম বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদের নেতিবাচক যে সমস্ত আলোচনা, সে আলোচনাগুলো এই সাধারণ মানুষকে বেশি প্ররোচিত করে, এই ধরনের কাজে উদ্বুদ্ধ করে। যে আপনার দায়িত্বহীন যে বক্তব্য বা দায়িত্বহীন যে লেখালেখি বা এই বিষয়গুলো। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের নিজেদের স্বার্থেই তাদের এই বিষয়গুলো দেখা উচিত, দৃষ্টিপাত করা উচিত। সমাজের যারা গণ্যমান্য তাদেরও দেখা উচিত যে চিকিৎসকদের উপরে যদি এভাবে যদি আক্রমণ একের পর এক চলতে থাকে, তাহলে পরে চিকিৎসকরা একসময় যে এই পেশা থেকে হাত গুটিয়ে নিতে পারেন এবং বাংলাদেশের যে আর্থসামাজিক সীমাবদ্ধতা এবং আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনার যে সীমাবদ্ধতা, জনবলের সীমাবদ্ধতা, ওষুধপত্রের সীমাবদ্ধতা, পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার মধ্যে তারা যে দায়িত্ব নিয়ে যে চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে চিকিৎসকরা একসময় বাধ্য হতে পারেন সরে আসতে। তাতে আসলে রাষ্ট্র, সাধারণ মানুষ, সবাই, চিকিৎসা ব্যবস্থা সবই ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর জাহিদ হোসেন, আপনার কাছে বিষয়টা জানতে চাইবো যে আমি একটি কথা উদ্ধৃত করতে চাই। একজন চিকিৎসক বলছেন, যাদের যে রোগীকে সকালে রিসিভ করলাম, যত্ন করে অপারেশন করলাম, তাদের স্বজনদের হাতে মার খেতে হলো, তারা আমাদের খুন করা হুমকি দিচ্ছে। রোগীর স্বজনরা বলছে, আমরা ওত পেতে থাকলাম, তোদের খুঁজে খুন করব। অবস্থাটি এরকম হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ইকবাল ভাই কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমরা যদি আমাদের আশেপাশে দেখি, মানুষের মানে এক ধরনের সামাজিক অসহিষ্ণুতা বা নিজের হাতে এক ধরনের ক্ষমতা তুলে নেওয়া, একটা তাড়াহুড়া করা, এবং কোনো একটা অসুস্থ মানুষ আসার পরে তার চিকিৎসার জন্য একটা নির্ধারিত সময়ের দরকার, একটা আপনার চিকিৎসার জন্য একটা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। কিন্তু মানুষের মধ্যে এটা আমরা ইদানিং কালে লক্ষ্য করতে পারছি যে দেখবেন যে রাস্তার এক সাইড ব্লক, তো তাড়াহুড়া করে যাওয়ার জন্য উল্টা দিক দিয়ে কিন্তু গাড়ি চালাই দিচ্ছে। এটা ধরেন আগে কিন্তু এত লক্ষ্য করা যায় না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এটি কিন্তু সামাজিক ভাবেই আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং এইটা চিকিৎসা ক্ষেত্রেও আছে, এবং এটা কোনো অবস্থাতেই অস্বীকার করার উপায় নেই। এবং চিকিৎসকরা সবসময় এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বেশি এই কারণেই, যেহেতু চিকিৎসা এমন একটি পেশা, অসুস্থ রোগী আসে, রোগীরা চায় তাদের রোগী ডাক্তার দেখার সাথে সাথে ভালো হয়ে যায়। এই অবস্থার মধ্যে চাওয়া এবং পাওয়ার মধ্যে যখন দেখা যায় একটু গ্যাপ, তখনই সাধারণত মানুষ রিয়েক্ট করে, এবং রিয়েকশনটা অনেক ক্ষেত্রেই এক ধরনের ক্ষমতা দেখানোর ভাব, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো চিকিৎসকদের কিছু বা স্বাস্থ্যকর্মীদের দুর্বলতা থাকতে পারে, বা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ঘটনাগুলি অতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যেটি কোনো অবস্থাতেই কাম্য না, এবং যেটি কোনো অবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে না। ডক্টর ইকবাল আসলাম যে প্রসঙ্গটি এনেছিলেন জনপ্রশাসনের সঙ্গে, আমি সেই প্রসঙ্গে যেতে চাই যে গণমাধ্যম অনেক সময় ভূমিকা রাখে ডাক্তারদের বিরুদ্ধে একটি পারসেপশন তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়টি, এবং অনেক সময় রাজনীতিবিদরাও একটি ভূমিকা রেখে থাকেন। এই বিষয়ে আপনার মতামত একটু শুনতে থাকবো। এটাও অনেক পুরনো আলোচনা, কিন্তু গণমাধ্যম সবসময় নেতিবাচক ভূমিকা রাখে, এটা আমরা শুনে আসছি। কিন্তু আমি যেটা বলতে চাই যে গত 90-এর পরে যে গণমাধ্যমের যে নতুন যে জাগরণটা, সেই জাগরণে কিন্তু গণমাধ্যম শুধুমাত্র নেতিবাচক নিউজ করছে না, গণমাধ্যম কিন্তু তাদের সংবাদ পরিবেশনা, নিউজ পরিবেশনা বাইরেও কিন্তু অনেক কাজ করে।
সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে, প্রজন্মের উন্নয়নে নানা কাজ করে। তো এটা একটা বিষয়। আর একটা কিন্তু যখন- ডাক্তারদের ক্ষেত্রে বেশিরভাগ সময় নেতিবাচকই থাকে আসলে গণমাধ্যমে। ঘটনা তো ঘটছে, আমরা যেভাবেই দেখি না কেন, অস্থিরতা হতে পারে, কিন্তু যখন আমি চিকিৎসা করতে গিয়ে একটা ঘটনার মুখোমুখি হলাম, সেটা কিন্তু জীবন মৃত্যুর বিষয়। আমার কোন একজন স্বজন হয়তো মারা গেলে তখন জি। ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু নানাভাবে হয়। আমি 2-3টা পরিসংখ্যান একটু আপনাদেরকে বলি। যেটা হলো, আমি কোনো সময় কিন্তু চিকিৎসক সমাজের বিরুদ্ধে বলছি না, বিরুদ্ধে না, Right. কিন্তু কিছু বিষয় আমাদের আলোচনায় আসতে হবে। আমাদের সরকারি সংস্থা বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারা তাদের এক জরিপে, অতি সম্প্রতি একটা জরিপে বলেছে, চির প্রতিবন্ধীদের শীর্ষ 5টি কারণের মধ্যে ভুল চিকিৎসা একটি প্রধান কারণ। মোট প্রতিবন্ধীর মধ্যে 3% ভুল চিকিৎসার শিকার হয়ে প্রতিবন্ধিত করছেন। কত শতাংশ? 3%। 3%? মোট প্রতিবন্ধী। 3% মানে সারা পৃথিবীতে এটার রেশিওটা কি? ধরেন উন্নত দেশে স্ক্যান্ডিনেভিয়াতে বা আমি আমেরিকাতে? বিবিএস এর জরিপটা আপনাকে বলছি। আমার মনে হয় যে সারা দুনিয়ার রেশিও এরকমই, কাছাকাছি 5%-এর কম বা আশেপাশে এরকম, কারণ ভুল হবে সিদ্ধান্ত নিতে গেলে 5% ভুল মনে হয়। আরেকটা যেটা আমাদের খুবই পরিচিত, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার প্রাণগোপাল দত্ত, উনি এই কয়েক মাস আগে রাজশাহী মেডিকেল কলেজ এক সেমিনারে বলেছেন, চিকিৎসকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন না নিলে রোগীদের চিকিৎসা ব্যয় 40% কমে আসবে। ওকে, কিন্তু আমরা কয়েকদিন আগে, আপনি জানেন যে আরো দুটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এই খবর ছাপা হয়েছে যে ডাক্তাররা কিডনি কেটে নিয়েছেন রোগীর, বা কিডনি রেখে দিয়েছেন। আপনি নিশ্চয়ই এইটিও নজরে আসে। এই ধরনের খবর এইটা কিডনি তো মেডিকেল সায়েন্সে সম্ভব না। এটা আমরা অনেক সময় ভুলে কেউ করে, নিউজও করে, কেউ করে, কিন্তু আমি তো দীর্ঘদিন এই স্বাস্থ্য বিষয় নিয়ে লেখালেখি করেছি, রিপোর্ট করেছি। এটা বোধহয় সম্ভব না, কারণ যাকে ট্রান্সপ্লান্ট করতে হবে পাশাপাশি বেডে রেখে কিন্তু অপারেশনটা করতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এরকম এটা খবর সম্ভব না, এটা সম্ভব না। গুরুত্বপূর্ণ খবর এসছে। শফি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সরকার বাবু আহমেদ সাহেব, আমি শুধু এই কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে চিকিৎসকদের উপর অনেক ক্ষেত্রে অনাস্থা দিয়ে থাকে, সেটি আসলে কোন চিকিৎসকদের প্রতি আলাদা কোনো ঘৃণা থেকে না, তাদের ব্যক্তিগত, যেটি শফি ভাই বললেন যে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাই অনেক সময় তাদেরকে বাধ্য করে এরকম চিন্তা করতে। আপনি এই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আমি একটু ভিন্ন আঙ্গিকে জিনিসটা একটু বিশ্লেষণ করতে চাই, কারণ আমি কয়েকদিন ধরেই ফলো করছি জিনিসগুলো। আর যেহেতু তরুণ চিকিৎসক হিসাবে আমার সব জায়গায় দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে, আমি এন্টারপ্রেনার হিসাবেও কাজ করছি, সো দ্যাট আমি সবগুলো লেভেল পার করে এসেছি। আমি দেখতে যাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন এসছে। আগে ডক্টর বললে বা শিক্ষক বললে যে শ্রদ্ধার আসনটা আমরা ভাবতাম আমাদের ছোটবেলায়, সেই আসনটা আমাদের এখন নেই। একটা জিনিস বুঝতে হবে, গত 20 বছর ধরে কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা বিরাট ট্রানজিশন পিরিয়ড পার করছি। মানুষের হাতে প্রচুর টাকা, প্রচুর মানুষ অন্যভাবে বড় হচ্ছে। শিক্ষার যে প্রকৃত যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু নেই আসলে। আমরা শিক্ষার যে যারা শিক্ষক, কাদের হাতে শিক্ষাটা ছেড়ে দিচ্ছি সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, বা শিক্ষার গুণগত মান কতটুকু সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে আজকে যে কথাটা এসছে, যে এসএসসি পরীক্ষার মধ্যে যে প্রশ্নপত্র যিনি করেছেন, উনি এই কথাটা একটা কোমলমতি ছাত্রর কাছে যান, কগনিটিভ চেঞ্জ হয়ে যাবে, টোটাল পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। এবছর 87 লক্ষ পরীক্ষা দিয়েছে, তাই না? 87 লক্ষ অ্যাটলিস্ট ছাত্রের মাথায় নবীর এবং ডাক্তার কথার সমর্থক হয়ে যাচ্ছে। পাশাপাশি এক্ষুনি যেটা খেয়াল করলাম, প্রথমেই কিন্তু দিনের পর দিন ব্যবসায়ীদেরকে লোভী বলা হয়েছে, তো অসুবিধা কি? একটা প্রফেশনকে গল্পের জন্য বলার জন্য এভাবে সরাসরি কৃষককে বোকা বলা হয়েছে, তো অসুবিধা যেভাবে বলা হয়েছে, কৃষককে বোকা, ডক্টরকে যেভাবে জিনিসটা বলা হয়েছে সেটা আসলে অ্যাকসেপ্টেবল না কোনোভাবে। প্লাস এইমাত্র সঠিকভাবে বললেন ভুল চিকিৎসা, এই কথাটা আমরা প্রত্যেকদিন প্রতিবারে পত্রিকায় সব জায়গায় সবাই ভুল চিকিৎসা। আমাদের ভুল চিকিৎসা কে ধরবে? ভুল চিকিৎসা ধরার জন্য যে যোগ্যতা লাগবে সেটা কার আছে? কিন্তু সাংবাদিকের আছে, রোগীর স্বজনের, সেটা হচ্ছে সাংবাদিক বা রোগীদের হয়তো যখন আমি অন্য জায়গায় গিয়ে এটা নিদানটা পাবো, যখন বিদেশে গিয়ে বুঝতে পারছি যে আমার বিদেশেও ভুল চিকিৎসা হয় প্রচুর। আমি বলতে পারি যে আমি যেটা ভুল চিকিৎসা বলছি কি, যে মানুষ, চিকিৎসকরা তো মানুষই, মানুষদের ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এজ এ হোল একটা পুরো কমিউনিটিকে অ্যাটাক করে আমাদের সাংবাদিক ভাইরা বলেন, সবাই বলেন, ইজি ব্যাপার হচ্ছে আমরা সরাসরি মানুষের সাথে সম্পৃক্ত, তাই আমাদের ভুল ধরা হচ্ছে বেশি। প্লাস আমি কতগুলো কথা বলতে চাই। আপনি একটু তাহলে আবার আপনার কাছে আসি। আমি একটু ডক্টর আজিজুর রহমান সিদ্দিকীর কাছে যেতে চাই। চট্টগ্রামে সিভিল সার্জন আছেন আমাদের সঙ্গে। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, সব সময় আমরা এরকম একটা কথা শুনি যে সরকারি হাসপাতালে রোগীরা যদি খুব ক্ষমতাবান না হন বা কোনো না কোনো ভাবে কোন ক্ষমতার সাথে সম্পর্কিত না থাকে, তাহলে ভালো চিকিৎসা পান না। এই বিষয়টি ঠিক কিনা ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী?
ধন্যবাদ। আপনারা মিডিয়া, আমি মনে করি বাংলাদেশের ডাক্তারদেরকে জনগণের প্রতিরুদ্ধ করার একটা বড় ভূমিকা রেখেছে মিডিয়াগুলো। আমাদের ছোট্ট একটা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিলে সেটা যেমনি দাবানল সৃষ্টি করে, আমাদের হুজুকে বাঙালিকে ডাক্তারদের বিরুদ্ধে জনগণকে খেপে দেওয়ার জন্য মিডিয়া পেট্রোল হিসাবে কাজ করে। এতদিন আপনাদের পত্রিকা টেলিভিশন ছিল, এখন ফেসবুক আসায় ডাক্তাররা বিরাট একটা সুযোগ পেয়ে গেছে এবং ডাক্তাররা এখন মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্যটা তুলে ধরতে পারছে। অর্থাৎ ডাক্তারদেরকে মিডিয়ার মাধ্যমে এক পেশে রেখে জনগণকে শুধু তার খারাপ দিকগুলো বলে ফুসলে এমন ভাবে বিরক্ত করা হচ্ছে। রাজনীতিবিদরা ভোটের জন্য ডাক্তারদের বিরুদ্ধে বলে, মিডিয়া তার প্রচার বাড়ানোর জন্য ডাক্তারদের বিরুদ্ধে বলে, এবং বাস্তবে দেখা যায় যারা ডাক্তারদের বিরুদ্ধে বলে তারা নিজেদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানানোর জন্য আল্লাহর কাছে দিনরাত মুনাজাত করে। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনি আপনার কাছে আমি আবার আসবো। আমি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করছেন যে কমিশনের যে প্রসঙ্গটি আসলো, যে ক্লিনিক থেকে কমিশন না আসলে রোগীদের ব্যয় অনেক কমে যেত, এই ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? যিনি ডক্টর প্রাণ গোপাল দত্ত করেছেন মন্তব্যটি। ধন্যবাদ। কমিশনের যে কথাটা এসছে, এটা ডক্টর প্রাণগোপাল দত্ত কিভাবে বলেছেন আমি এটা শুনিনি, তবে এটা ঢালাও অভিযোগ হিসাবে মিডিয়া এসছে সেটা আমার মনে হয়। আসলে ঢালাও ভাবে এই ধরনের কোনো অভিযোগ আমরা মনে করি সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যে হাসপাতাল, সরকারি যে এগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অভিযোগ আকারে গেলে নিশ্চয়ই তার প্রতিকার ব্যবস্থা হবে। আমরা এই কমিশনের প্রথাকে সম্পূর্ণ ঘৃণা করি এবং এটা যে একটি অনৈতিক কাজ সেই হিসাবে আমাদের কাছে কোনো সংশয় নাই। আমরা মনে করি যে চিকিৎসার এই যে পেশাটা, এটা খুবই একটি নোবেল পেশা এবং আমাদের যে চিকিৎসক আছে সেই চিকিৎসকরা যে সেবাটা দিয়ে থাকে এর বিনিময়ে কোনো ডায়াগনস্টিক থেকে বা কোনো ক্লিনিক থেকে তারা কমিশন পাবে, এই প্রথাটা আমরা সম্পূর্ণ বিরোধিতা করি এবং এটা আমাদের একদম একটি আমার দৃষ্টিতে এটা খুবই। ডক্টর গাজী মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর ইকবাল আসলাম এবং ডক্টর তিনটি বিষয় আপনারা যদি একটু কথা বলেন, ভুল চিকিৎসা, কমিশন বাণিজ্য এবং সর্বোপরি অযোগ্য ডাক্তার, যাদের আসলে ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা ছিল না, তাদেরকে আপনারা ডাক্তার হিসাবে আসলে সনদ দিচ্ছেন কিনা বা তাদের সনদ বাতিল না করার ক্ষেত্রে তাদের আপনারা কোনো ভূমিকা রাখছেন কিনা, আমরা একটা বিরতি নিচ্ছি।